সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই আধা যুক্তিতে কথা বলেছেন। প্রথমত খেয়াল করে দেখবেন যে ধন্যবাদ সেশনের যে বক্তব্য সেখানে বিরোধী দলীয় কোনো সংসদ সদস্যই রাষ্ট্রপতিকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন নাই, বরং তারা যে ধন্যবাদ জ্ঞাপন করতে পারছেন না সেটা তারা বলেছেন। দ্বিতীয়ত, তারা এই জায়গাটাতে একটা জিনিস তারা বেমালুম চেপে গেছে। রাষ্ট্রপতির যে অফিস অফ দ্য প্রেসিডেন্ট অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, সেটাকে তো আমরা অস্বীকার করি না, বরং রাষ্ট্রপতির যে অফিস সেটা যে শাহাবুদ্দিন চুপ্পু ইনি আর হোল্ড করতে পারেন না। এই ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হারিয়েছেন সেই বক্তব্য আমরা উপস্থাপন করেছি। রাষ্ট্রপতির অফিসকে আমরা অস্বীকার করে যাইনি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই আধা যুক্তিতে কথা বলেছেন। তিনি সংবিধানের একেবারে ভিতরে থাকার কথা বলছেন, কিন্তু 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাংলাদেশে আসলে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে এখন অতিবাহিত করতে হচ্ছে। কারণ বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধানের পুরোটা আমরা মানছি না, আবার পুরোটা যে আমরা অমান্য করছি ব্যাপারটা এরকম নয়। সংবিধানের মোটা দাগে যে কাঠামোগুলো আছে, সে কাঠামোগুলোতে যেগুলো ফেসিবাদী উপাদান থাকে সেগুলোতে একটা সংস্কার সাধনের জন্য আমরা ঐক্যমত্য কমিশনে বসেছি। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি এবং সকলের মতামতের ভিত্তিতে জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025 গৃহীত হয়েছে। সেই আদেশের ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হলো। সেই গণভোটে যদিও প্রথমে নায়ের কথা বলেছিল বিএনপি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি নিজেই হ্যাঁ ভোটের পক্ষে তিনি ক্যাম্পেইন করেছিলেন। তো যে আদেশের ভিত্তিতে গণভোট হলো, সেই গণভোটে প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের পূর্বে হায়ের পক্ষে ক্যাম্পেইন করলেন। আজকে সালাউদ্দিন ভাই সে আদেশকেই আরোপিত অসাংবিধানিক জবরদস্তিমূলক যে উল্লেখ তিনি করলেন, এটা কার্যত তাদের দ্বিচারিতাকে সামনে তুলে নিয়ে আসে। কারণ তার দলের প্রধানমন্ত্রী, আসলে সকলেরই প্রধানমন্ত্রী, তিনি সে আদেশের প্রেক্ষিতে গণভোটে হ্যাঁয়ের কথা বলবেন এবং তার দলেরই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গিয়ে সেই আদেশকেই জবরদস্তিমূলক আরোপিত একটা আদেশ বলবেন, এটা কোনোভাবেই যুক্তিতে, কোনোভাবেই এটা নৈতিকতার মানদণ্ডে এটা ঠিক হতে পারে না। আমরা ঐক্যমত্য কমিশনের পুরো আলোচনাতেই দেখেছি যে কিভাবে গোটা সংস্কার প্রক্রিয়াকে ঠেকিয়ে রাখা যায় সে ধরনের একটা প্রচেষ্টা বিএনপির তরফ থেকে ছিল। সেই বিএনপির সাথে আলাপ আলোচনা করার মধ্য দিয়েই কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটার প্রস্তাবনা কিন্তু সেই জুলাই সনদের জন্য যে ফোরাম ছিল জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে গৃহীত হয়েছে। সেখানে কিন্তু তারা সবাই অ্যাগ্রি করেছেন। এই অ্যাগ্রি করে একটা বিষয়কে এখন এসে সেটার অন্যথা করা, এটা কোনোভাবেই শুধু আবেগের বিষয় না, এটা নৈতিকতারও বিষয়। তারা যদি বলেন যে এখানে আবেগের কোনো স্থান নেই, আমরা তাদেরকে বলবো যে অন্তত নৈতিকতার স্থান আছে কিনা, প্রতিজ্ঞার স্থান আছে কিনা, শপথের স্থান আছে কিনা, জনগণকে দেওয়া কমিটমেন্টের স্থান আছে কিনা, সে বিষয়টাও তাদের পরিষ্কার করা প্রয়োজন। এবং তিনি বলেছেন যে সংবিধানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সংবিধান সংস্কার হবে, তারপরে এই আলাপগুলোতে উনি ঢোকার কথা বলেছেন। কিন্তু খেয়াল করে দেখবেন যে বিএনপি তারা সরকার গঠন করার পরে এই সংবিধানের 4 ক অনুচ্ছেদে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর যে কথা বলা হয়েছে সেটা কিন্তু তারা পরিপালন করছেন না। আপনারা দেখবেন যে সংসদ ভবনের বিভিন্ন জায়গায় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা বলা হয়েছে। মূলনীতিতে যেটা ছিল জিয়াউর রহমান যেটা অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু এখন বর্তমান যে সংবিধান, সে সংবিধানের কোথাও কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথাটি নেই। তাহলে এই যে সংবিধানের কিছু অংশকে তারা মানছেন, কিছু অংশকে তারা মানছেন না, এই যে বৈপরীত্য, এই বৈপরীত্যকে নিয়ে জুলাইয়ের যে আবেগ, সেটাকে জুলাইয়ের যে কমিটমেন্ট, জুলাইয়ের যে প্রতিজ্ঞা, সেটাকে জাতির সামনে থেকে ভুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা কার্যত বিএনপির যে রাজনীতি সেটাকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমরা খুবই অবাক হয়ে খেয়াল করে দেখি যে বাংলাদেশে বর্তমান যে কাঠামো, এই কাঠামোতে নির্বাচন কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের জায়গাগুলোকে সেটা নিয়েও তিনি একটা প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন শুধু রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন সেটাই করতে পারে, এর বাইরে কোনো কিছু করতে পারে না।
তাহলে সেই নির্বাচন কমিশন যখন একই সাথে গণভোট এবং জাতীয় সংসদের বিধান রেখে এবং সেটার ভিত্তিতে নির্বাচন আয়োজন করলো, সেই নির্বাচনে তারা কেন পার্টিসিপেট করলেন? সেটা কি তাদের দলেরই একজন বক্তা অর্থাৎ বর্তমান যিনি স্পিকার, এটা বলা অনুচিত, কিন্তু তারপরেও বলতে হচ্ছে, তিনি একবার এটা বলেছিলেন তার বক্তব্যে স্পিকার হওয়ার আগে, যে বিএনপি গণভোটে হ্যাঁর কথা বলেছিল, নতুবা নাকি নির্বাচন দেয়া হতো না। অর্থাৎ জনগণের চোখে এটা ধুলি পরানোর জন্য, ধুলো দেওয়ার জন্য তারা গণভোটে হ্যাঁর কথাটা তারপরে বলেছিলেন। কার্যত তারা আসলে সংস্কার তারা বাস্তবায়ন করতে চান না। এবং আমরা যদি মোটা দাগে বর্তমানের সংবিধানের ফ্রেমওয়ার্কগুলোর দিকে আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে এখানে অনেকগুলো ফেসিবাদী উপাদান রয়েছে, যেটাতে একটা পরিবর্তনের নিমিত্তেই আমরা এই সংস্কারগুলোর কথা বলেছি। এবং রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে তিনি বলেছেন যে তারা রাষ্ট্রপতির ভাষণ শুনতে চান নাই, কিন্তু রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ সেশন যেটা, সেখানে তারা বক্তব্য উপস্থাপন করছেন। প্রথমত খেয়াল করে দেখবেন যে ধন্যবাদ সেশনের যে বক্তব্য, সেখানে বিরোধী দলীয় কোনো সংসদ সদস্যই রাষ্ট্রপতিকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন নাই, বরং তারা যে ধন্যবাদ জ্ঞাপন করতে পারছেন না সেটা তারা বলেছেন। দ্বিতীয়ত, তারা এই জায়গাটাতে একটা জিনিস তারা বেমালুম চেপে গেছে। রাষ্ট্রপতির যে অফিস অফ দ্য প্রেসিডেন্ট অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, সেটাকে তো আমরা অস্বীকার করি না। বরং রাষ্ট্রপতির যে অফিস, সেটা যে শাহাবুদ্দিন চুপ্পু ইনি আর হোল্ড করতে পারেন না। এই ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি যে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হারিয়েছেন, সেই বক্তব্য আমরা উপস্থাপন করেছি। রাষ্ট্রপতির অফিসকে আমরা অস্বীকার করে যাইনি। তারা এই কথাটা বলে থাকেন যে রাষ্ট্রপতির বক্তব্য তারা শুনতে চান না, তারই আদেশ করা, তারই সিগনেচারে জারি হওয়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটা নিয়ে তারা এত মরিয়া কেন? তারা এই জায়গাটাতে ভুলে যান যে রাষ্ট্রপতির যে কর্মপরিধির কথা বলা হয়, সেখানে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরা যারা আছেন তারা এটা বলে থাকেন যে রাষ্ট্রপতি হচ্ছেন একজন টিটুলার হেড, আলংকারিকভাবে তাকে প্রধান করে রাখা হয়েছে। তো এই রাষ্ট্রপতি জুলাই পরবর্তী সময়ে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে, শুধু রাষ্ট্রপতির অফিসের যে রুটিন ওয়ার্ক, সেটা তিনি সম্পূর্ণ করতেন। এর অতিরিক্ত কোনো কিছুতে তাকে এনগেজ করা হতো না, কারণ এই ব্যক্তির ব্যাপারে বাংলাদেশের জনগণের একটা অনাস্থা রয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠন করার পর থেকেই অফিসিয়াল যে যতটুকু না করলেই নয় অফিসিয়াল ডিউটিতে, এর বাইরেও নানা জনপরিসরে শাহাবুদ্দিন চুপ্পুকে নর্মালাইজ করার তারা একটা ব্যবস্থা তারা গ্রহণ করেছে। পাঠ দিবসের প্রোগ্রামে তাকে নিয়ে গিয়ে বক্তৃতা করিয়েছে, বিভিন্ন পুরস্কারাদি, ইভেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারও যে পুরস্কার, সেটাও এই শাহাবুদ্দিন চুপ্পুর হাত ধরে তারা দেওয়ার ব্যবস্থা করেছে। এই যে জনপরিসরে শাহাবুদ্দিন চুপ্পুকে নর্মালাইজ করার যে প্রক্রিয়ার দিকে তারা অগ্রসর হয়েছে, এটা কোনোভাবেই জুলাইয়ের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখানে প্রশ্ন করা হয় যে তাহলে যে রাষ্ট্রপতির হাতে নাহিদ ইসলাম তারা শপথ নিয়েছেন, সে রাষ্ট্রপতিকে এখন কোনো অপসারণের কথা বলা হচ্ছে। আমরা একেবারে শুরুর সময় থেকেই এই রাষ্ট্রপতির অপসারণ আমরা চেয়ে এসেছি, অভিশংসন করার কথা আমরা বলে এসেছি। কিন্তু সে সময়টাতে বিএনপির তরফ থেকে যুক্তি দেওয়া হতো যে যদি রাষ্ট্রপতিকেও প্রধানমন্ত্রী নাই, স্পিকার নাই, রাষ্ট্রপতিও যদি ব্যক্তি হিসেবে না থাকেন, তাহলে এখানে একটা সাংবিধানিক সংকট এখানে তৈরি হতে পারে। সেই যুক্তির কারণেই তখন বলা হতো যে নির্বাচিত সরকার আসলে পরে এই সাংবিধানিক সংকটটা থাকবে না, এবং আসলেই সেটা থাকে না, এবং তখন রাষ্ট্রপতির ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো এখন তো সংসদ চলমান রয়েছে, এখানে স্পিকার রয়েছেন, রাষ্ট্রপতিকে অভিশংসিত তো করবার সাংবিধানিক যে প্রক্রিয়াগুলো আছে, সেগুলোকে পরিপূরণ করবার শতভাগ উপাদানগুলো বিদ্যমান রয়েছে। তারপরেও এই ব্যক্তিকেই কেন রাষ্ট্রপতি পদে বহাল রাখতে হবে? আমরা 2001-এ বিএনপি সরকার যখন ক্ষমতায় এলো, তখন তারা কিন্তু আওয়ামী লীগের নিয়োজিত রাষ্ট্রপতি, 96 তো আওয়ামী লীগ ক্ষমতায় এসে একজনকে রাষ্ট্রপতি করেছিলেন, তাকে কিন্তু তারা রাখতে চান নাই। তাকে কিন্তু অভিশংসনের জন্য তারা কিন্তু বিল এই সংসদে তারা উত্থাপন করেছিলেন। তো তখনকার সময়ে আওয়ামী লীগের নিয়োজিত রাষ্ট্রপতিকে 2001-এর সরকার ক্ষমতায় এসে বিএনপি যদি রাখতে না চায়, অভিশংসিত করতে পারে, তাহলে এই রাষ্ট্রপতিকে রাখার কি যৌক্তিকতা থাকতে পারে? দ্বিতীয়ত আলাপ হলো, আমরা ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে জনপরিসরে হাজির করা, তাকে জনপরিসরে তাকে নর্মালাইজ করে তোলা, ফেসিবাদের দোসরকে নানা কারণে জনপরিসরে তাদেরকে সম্পৃক্ত করার যে ঘটনা, সেটার আমরা নিন্দা জানাই, এবং সে কারণেই আমরা তার বক্তব্য তার মুখ দিয়ে শুনতে আমরা প্রস্তুত ছিলাম না।
কিন্তু রাষ্ট্রপতির বক্তব্যের উপরে যে 50 ঘন্টার বক্তৃতার কথা বলা হয়, সেটা তো আমাদের এখানকার সংসদীয় প্র্যাকটিস। আমরা তো এই সময়টাতে মানে যখন আমরা আলোচনাটা করছি, তখন এখানে দোসর শাহাবুদ্দিন চুপ্পি এখানে হাজির নেই। আমরা তার বক্তব্যের জন্য তাকে ধন্যবাদও জ্ঞাপন করছি না। এই কারণে যে লজিক্যাল ফ্যালাসিগুলোর কথা তারা বলছেন, সে বিষয়গুলো নিয়ে তাদের ভাবা প্রয়োজন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাটা আছে, যে গণভোটের রায়, সেটাকে যদি তারা অন্যথা করার দিকে অগ্রসর হয়, তাহলে অতীতেও কিন্তু তাদের একটা ব্যাকল্যাশ তাদেরকে খেতে হয়েছিল। 96 নির্বাচন করে কিন্তু তারা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে নাই। তারা 90-এর 3 দলীয় যে রূপরেখা, সেটাকে বাস্তবায়ন না করতে চেয়েও তারা কিন্তু জনগণের সঙ্গে একবার প্রতারণা করেছিল। তো আবারও যদি তারা গণভোটের রায়ের ব্যাপারে তারা প্রতারণার আশ্রয় নেয়, তো জনগণই সেটার জন্য সমুচিত জবাব তারা প্রদান করবে।